দর্শক, দ্য ভয়েস অফ জেজি পাওয়ার্ড বাই ফুডিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাব্বির আহমেদ সন্ধি। দর্শক, আজ 27 জুলাই, আর ঠিক অল্প কয়েকদিন পরেই 27 জুন, আর ঠিক অল্প কদিন পরেই আসছে জুলাই মাস। এবং জুলাই আজকে থেকে ঠিক 2 বছর আগে বাংলাদেশের ইতিহাসের পট পরিবর্তন করে দিয়েছিল। রাস্তায় নেমেছিল হাজার হাজার মানুষ এবং সবথেকে বড় নেতৃত্ব দিয়েছিল আমাদের তরুণ সমাজ। তারা পরিবর্তন নিয়ে এসেছিল এবং সেই পরিবর্তনের কাণ্ডারি যারা ছিলেন তাদের মধ্যে একজন আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, শিক্ষার্থী, ইউল্যাব, গেজেটের এ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। এমদাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সব মিলিয়ে বললে ভালো আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একদম শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে জুলাইতে কিভাবে আপনি সম্পৃক্ত হলেন, তারপরে আপনি যে নানান ধরনের অবস্ট্যাকল ফেস করলেন এবং ফাইনালি আপনি আপনার ডান চোখ দৃষ্টিশক্তি যে হারালেন। কি অবস্থা এখন, সেই জায়গা থেকে এখনের এই অবস্থায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে আপনার? সব মিলে আমরা তো বয়সে তরুণ, আমরা খুব স্পিডে দেখতে চাই, কিন্তু আসলে আমরা যে সমাজে বা যে কালচারে বড় হচ্ছি সেখানটায় খুব স্লো। আমি যদি আমার আন্দোলনের যদি বলি, সেটা অনেক পুরনো, কেননা আমি হাসিনা বিরোধী, মানে ফ্যাসিস্ট, সে যে ফ্যাসিস্ট সেটা আমি অনেক ছোটোবেলা থেকে বুঝে ফেলছি। যখন 2013 সাল হেফাজতে শাপলা চত্বরের যে ঘটনা, সেখানকার যে বিভৎসতা আমরা যতটুকু দেখছি বা দেখার সুযোগ হয়েছে, তখন থেকে বুঝছি যে এরা ফ্যাসিস্ট, এরা অত্যাচারী, জুলুমবাজ, এরা মানুষকে নিপীড়ন করে। তো ওই জায়গা থেকে যখন জুলাইতে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, একদম শুরু থেকে আমার অংশগ্রহণ ছিল। আমি তখন তৎকালীন সময়ে ঢাকা আলিয়ার শিক্ষার্থী ছিলাম, আর ঢাকা ইউনিভার্সিটি তার পাশেই। আমার ঠিক জুলাই 2 তারিখ থেকে সম্ভবত আমি আন্দোলনে শরিক হই। তারপরে ম্যাসিভ প্রতিদিনকার যে কর্মসূচি, প্রতিদিনই আমি অংশগ্রহণ করি। আদা শাটডাউন, তারপর বাংলা ব্লকেট, এই যে জাতীয় কর্মসূচিগুলো, তারপরে কমপ্লিট শাটডাউন, এভাবে চলতে থাকে। এইভাবে তারপর এক পর্যায়ে বাংলাদেশ ঠিক কবে গেল আপনার খোঁজে? পুলিশ আমার জুলাইয়ের 16 তারিখ ঢাকা ইউনিভার্সিটির ভিসি চত্বরে একটা ভিডিও ভাইরাল হয়। মানুষ আমাকে চিনে না, কিন্তু ওই ভিডিওটাকে খুব করে চিনে। এটা মানে জুলাইতে যারা সোশ্যাল মিডিয়া দেখছে, ওই ভিডিওটা খুব চরম ভাইরাল হয়েছিল। তারপর থেকে আমার অভ্যুত্থান না হলে, হাসিনা সরকার থেকে গেলে আমার নিশ্চিত মৃত্যু কনফার্ম ছিল। এমন ছিল যে আমি পুলিশের সাথে ব্যাপক বাকবিতণ্ডা করি। যারা জুলাইয়ের নেতা, যারা এখন সংসদে পার্টিসিপেট করছে, এরকম মানুষজন তখন আমার পাশে দাঁড়ানো ছিল। ওইরকম মুহূর্তে পরবর্তীতে যখন আমি রাতের দিকে আমি সোশ্যাল মিডিয়া দেখি বা ফেসবুক দেখতেছি তুমুল ভাইরাল, কিছুটা আমার চেয়েও আমার আশপাশের মানুষজন ভয় পেয়ে যায় যে তুমি তোমার সিম অফ করে দাও, তোমার লোকেশন চেঞ্জ করো, এই জাতীয় ঘটনা ঘটছিল। তখন একটা পর্যায়ে গিয়ে ঢাকায় আমি আর সার্ভাইভ করতে না পেরে আমি চিটং বলতে হয় পালাই চলে গেছি। হ্যাঁ, মানে যখন ধরেন 4টা গাড়ি আপনাকে ধরার জন্য গেছে, আমার বকশিবাজার, আমি যেখানে থাকতাম, আমি ঠিক 3 তলার কার্নিশের উপরে দাঁড়াইছিলাম, মানে ওখানে পাশের কার্নিশে। পরে একটা পর্যায়ে 3, 4, 5 ভাঙা দিয়ে ভেঙে গিয়ে ঢাকা থেকে চিটং চলে যেতে হয়েছে, এরকম একটা পরিস্থিতি। চিটংয়ে গিয়ে আপনি ওই জায়গার আন্দোলনের সাথে যুক্ত? আমি চিটং যাওয়ার পরে ওখানেও আন্দোলনের সাথে ছিলাম, টোটাল আন্দোলনের সাথে কানেক্টেড ছিলাম। আমার বড় ভাইরা ছোট ভাইরা, যাদেরকে যেভাবে আমার পক্ষে সুযোগ ছিল, আমি রাস্তায় ছিলাম। তো ওই জায়গায় চিটংয়ে গিয়েও আন্দোলন অংশগ্রহণ করি। তো ওখানটায় গিয়ে আমার সর্বশেষ, আমি তো জুলাইয়ের 15 তারিখেও ঢাকা ইউনিভার্সিটির ইয়াতে আঘাতপ্রাপ্ত হই। ফাইনালি যখন আমার চোখটা ইনজুর্ড হয়, সেটা একদম লাস্টের দিন, যেদিন 5 আগস্ট ঘটে, ওই দিনই চিটংয়ের বিভিন্ন স্পটে মারাত্মক গোলাগুলি হয়। তো ওখানে আমার রাইটায় এখানে 2টা পিলেট ঢুকে, যেটা ছড়াগুলি বলে, ওই ছড়াগুলিটা ঢুকে যাওয়ার কারণে আমার ডান চোখটার রেটিনা। আমি অন্যদের চেয়ে আল্লাহ তাআলার কাছে শুকরের যে আমাকে দেখলে কিন্তু বোঝা যায় না, এটা আমার সবার দোয়ার কারণে আমি এটা একটা খুব হ্যাপি। কিন্তু আমার সাথে যারা সহযোদ্ধা আছে, যাদের চোখ ইনজুর্ড হয়েছে, ওদের দেখলে বোঝা যায় যে চোখটা যে খুব ক্ষতিগ্রস্ত। এই আর কি অবস্থা। আপনি তার পরবর্তী ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে এখন অবধি কোনো কি আর্থিক সহায়তা পেয়েছেন? আর্থিক বেসিক্যালি আমার কেমন যেন একটু আত্মমর্যাদায় লাগে কারো থেকে। আত্মমর্যাদা না, অবশ্যই না, এটা হেল্প চাওয়া, কিন্তু না। তারপর আমি যদি ওভাবে বলি, আমার ফ্যামিলি ট্রিটমেন্টটা আমার ফ্যামিলি সর্বপ্রথম শুরু করে। ওনারা প্রাইভেট বিভিন্ন হসপিটাল থেকে শুরু করে। পরবর্তীতে সরকার যখন ঘোষণা দেয় যে ভিকটিমদের, আমি তার পরবর্তীতে আমি সিএমএইচে, ঢাকার সিএমএইচে আমার ট্রিটমেন্ট নেওয়ার সুযোগ হয়েছে। আর সরকারের যদি হেল্প বলি, সেটা সরকার আমাদেরকে আমার যে তালিকাভুক্তি, আমারটা বেশি, ওটাতে সরকার 5 লক্ষ টাকা দিয়েছেন। দেন কয়েক দফায়। তারপর এখন প্রতি মাসে সরকার 20,000 টাকা করে আমাদেরকে একটা ইয়া করে।
এই হচ্ছে। জুলাইতে হচ্ছে যে স্পৃহা নিয়ে হচ্ছে আপনারা যুক্ত হয়েছিলেন, যে চিন্তা ভাবনা নিয়ে এগিয়েছিলেন, সেইটা কি এখন আছে? বা এনসিপির সাথে এনসিপির আত্মপ্রকাশের দিন আপনি একমাত্র ব্যক্তি ছিলেন যে আসলে এনসিপির সাথে ওই সময়ে হচ্ছে যুক্ত না হয়েও, সদস্য না হয়েও আপনি হচ্ছে মঞ্চে ছিলেন। তো সেই এনসিপির সাথে আপনার সমীকরণটা এখন কিরকম? এনসিপির সাথে, ওনাদের সাথে তো ওনারা অনেকেই বড় ভাই। জি জি। ওনাদের প্রতি আমি শ্রদ্ধা রাখি, শ্রদ্ধা রাখতেই হবে। বাংলাদেশের একটা মানে জাগরণের ওনারা মহানায়ক ছিলেন। কিন্তু আমি যে চিন্তার, বা আমি একটু বিপ্লবী চেতা, একটু খুব রাগী মানুষ, ওই জায়গায় আমার মনে হয়েছে ওনারা অনেকটা ধরাবাঁধা জায়গায় চলে গেছেন। ধরেন সীমিত পরিসরে কথা বলতে হচ্ছে, কাঠামোর মধ্যে চলে গেছেন। ধরেন এতগুলা মানুষ, আমি এখন আমার গা গুজবাম দিচ্ছে, মানুষ কিভাবে অকাতরে জান দিয়ে ফেলছে। পুলিশের মানে আমরা তো দেখছি, পুলিশ বললো যে একটা মারি একটা যায়, বাকি যায় না। আমিও ভাবি যে আমি তখন এত সাহস কোথায় পেলাম? মানুষ যে স্পিডে হাসিনাকে বা এই স্বৈরাচার পতন ঘটছে, বা মানুষের যে একটা শক্তি স্বপ্ন ছিল যে বাংলাদেশের পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা আসলে এখন আসলেই দুঃখজনকভাবে আমাদের বলতে হয়, স্বপ্নটা আমাদের এখন অধরা, আমাদের স্বপ্ন আমরা এখনো ছুঁতে পারি নাই। একটা সময় ছিল, যদি হাসিনা সরকার আমলের কথা বলি, সাংবাদিকরা কথা বলতে ভয় পেতেন। কিন্তু আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দেখেছি যে অনেক সাংবাদিক হেনস্থার শিকার হয়েছে। যদি বলি যে এখনকার সময় দাঁড়িয়ে খুব দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের নীতি নৈতিকতার মানদণ্ড কিন্তু ছিলেন শিক্ষকরা, সেটা হোক স্কুলের, সেটা হোক মাদ্রাসার। বিশেষ করে মাদ্রাসার যে শিক্ষকরা ছিলেন বা আমাদের পাড়া মহল্লার যে হুজুররা ছিলেন, তাদেরকে দেখলে স্টিল নাও, আমি যে এলাকায় থাকি, আমার এলাকার হুজুরদের আমি এখনও প্রতি বেলায় যখনই দেখা হচ্ছে সালাম দিচ্ছি। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই যে আপনার শিক্ষকের কথা বলি কিংবা মাদ্রাসার কথা বলি, যে বর্তমান সময় প্রতি ফেসবুকের পার রিফ্রেশে দেখতে পাচ্ছি বলাৎকারের ঘটনা ঘটছে, সেটা হোক মসজিদের ভেতরে, সেটা হোক মাদ্রাসার ভেতরে। এই ব্যাপারে হচ্ছে কোনো ধরনের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ কথা বলছে না, এই ব্যাপারে ওইরকম পদক্ষেপ হচ্ছে না, সচেতনতা হচ্ছে না। আবার যদি বলি নারীদের, ভিন্ন মতের যে নারীরা আছে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, নাটক সিনেমা চলতে দেওয়া হচ্ছে না। ইভেন আপনি যদি বিশ্বকাপ ফুটবলের হচ্ছে সময়টাও দেখেন, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু যেভাবে প্রচারণা চালাচ্ছে, এইটা কি আপনার ঠিক মনে হচ্ছে? আমি এই জিনিসটা নিয়ে ডিসকাস করব। আমাদের সময় স্বল্পতার জন্য এখন আমি ব্রেকে যাচ্ছি। আমি আসার পর আপনার মতামত এটার উপরে বা আপনার দৃষ্টিভঙ্গি কি আছে সেটা জানবো। দর্শক, শেখ হাসিনা সরকারের শাসনামলে যে বৈষম্য দেখেছি, আপনি যদি দেখেন, টিআইবি আজকে হচ্ছে একটা প্রতিবেদন দিল, যে জায়গায় বলা হলো যে ইন্টারিম গভর্নমেন্টের আমলে 12,000 কোটি টাকা, ইফ আই এম নট রং, ঘুষ বাণিজ্য হয়েছে। ইফ আই এম নট রং, কারেক্ট মি। এছাড়া এই যে ধরেন একটা সিনেমা চলতে গেলে সেই জায়গায় আপনার হচ্ছে ভয়ঙ্কর রকম বিতর্ক হচ্ছে, ফুটবল খেলা নিয়ে বিতর্ক হচ্ছে, বা হচ্ছে আমি যদি বলি যে মাদ্রাসা হচ্ছে আমাদের ধর্মীয় চিন্তার জায়গা। আমাদের কাছে কি, আমরা সাধারণ মানুষ হিসেবে যে জিনিসটা ভাবি যে মাদ্রাসা মানে যে আমরা ধর্ম শিখবো, শালীনতা শিখবো, ভদ্রতা শিখবো, মানবিকতা শিখবো, কিন্তু কোনো না কোনো ভাবে আপনি যদি ফেসবুক ঘেটে দেখেন, কমেন্ট সেকশন ঘেটে দেখেন, সামহাউ মাদ্রাসারও কিছু ছাত্র কিন্তু থাকছে, এবং হচ্ছে যে পরিমাণ বলাৎকার হচ্ছে, এই জিনিসটা কোথাও না কোথাও গিয়ে তো মানুষজনের মধ্যে হচ্ছে একটা ক্ষোভের তৈরি করছে। টোটাল সিনারিওটি নিয়ে আপনার কি ভাবনা, কি মনে হয় যে আমরা আসলে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি? মানে এটা আসলে বলতেও খুব বিব্রতকর, মানে নৈতিক অবস্থান আমাদের এত স্খলন ঘটছে, মানে এমন। এখন আমি তো আর দায়িত্বশীল জায়গা না, যারা দায়িত্বশীল আছে, যারা এই মাদ্রাসাগুলোর অথরিটি আছে, আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমের মধ্যেও বলে থাকি যে এগুলো নিয়ন্ত্রণ করা দরকার। না হয় আমরা শ্রদ্ধার যে জায়গাটা, ভালোবাসার যে জায়গাটা, এটা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি বলছিলেন যে আমি গত 2 দিন আগে মেবি যে মসজিদের ভেতরে এমন একটা ঘটনা ঘটছে, খাবার দিতে গিয়েছে বাচ্চাটা, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর অবস্থা। ধরেন ভিন্নমত, আমরা ধরেন আরেক জায়গায় যাই, কেউ খেলা দেখতেছে, তোমার সমস্যাটা কি? ওর খেলা দেখুক। কেউ সিনেমা দেখতে চাইতেছে, এটা তোমার সমস্যাটা কি যে তুমি ওর সিনেমা দেখতে দিবা না? তোমারও তো বলতেছে না এসে তুমি সিনেমা। আমাদের চেতনাই তো এটা ছিল যে আমাদের সাথে সব মত, সব পথের মানুষ থাকবে। যে কারণে আমার মনে হয় যে মানুষজন রাস্তায় নেমেছিল, তারা কিন্তু এই জন্যই নেমেছিল যে আমরা আসলে জুলাই এবং ৭১-কে মুখোমুখি দাঁড় করাবো না। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে জুলাইয়ের চেতনা পরিপন্থী হয়ে যাচ্ছে। এখন কিন্তু মানুষজন, আপনি নিশ্চয়ই এটার সাথে একমত করবেন, মানুষজন কিন্তু জুলাইকে নিয়ে নানান ধরনের প্রশ্ন, অবশ্যই এটা আমি তো দেখতেছি। এবং আপনারা যারা হচ্ছে সম্মুখ সারি ছিলেন এবং নিজেদের লাইফের প্রাইমটাকে হচ্ছে বিসর্জন দিয়েছেন, আপনাদেরও কিন্তু প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় আসলে কি করা উচিত?
এখানে আপনার কি মতামত থাকবে এটার আপনি উপরে? এখানে ওই একটা কথা বলছেন, দুর্নীতির কথা। এই একটা দুর্নীতি আমাদের যে জুলাইয়ের যে ফ্রেমটা, কয়েকজন মানুষের কারণে পুরো বাংলাদেশের কাছে, পৃথিবীর কাছে ধরেন আরেকটা সেল কাজ করে যেন এদেরকে ডিস্ট্রয় করা যায়। ধরেন আমি যখন একটা দোষ করছি সেটা অবশ্যই বড় করে দেখায়। আমি যদি এটা থেকে সেফ থাকতে পারতাম তাহলে আমি যে অর্জনটা সেটা অবশ্যই ভালো থাকতো। ধরেন আমাদেরকে বারবার মুখোমুখি দাঁড় করাই দেয় জুলাই এবং কি মুক্তিযুদ্ধকে। আমি কিন্তু খুব মানে আত্মবিশ্বাসের সাথে, মানে আমি গর্বের সাথে বলতে পারি আমার আব্বা কিন্তু ফ্রিডম ফাইটার। আব্বা ফ্রিডম ফাইটার ছিলেন, আমি জুলাই তো একজন ভিকটিম। আমি একজন বাংলাদেশপন্থী মানুষ হিসেবে আমার বাবা প্রথম শিক্ষক তো উনি আমাদেরকে যেভাবে শেখাইছেন যে ন্যায়ের পক্ষে থাকা, মানুষের মানে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে কী ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে কথা, এইটার জন্যই তো আমাদের লড়াইটা। আমার বাবাও তখন মুক্তিযুদ্ধে, তিনি কিশোর ছিলেন, মুক্তিযুদ্ধে গেছেন। আমিও এখন তরুণে আছি, আমাদের যে ফ্যাসিবাদ লড়াইয়ের যে সংগ্রামটা সেখানেও ছিলাম। তা আলটিমেটলি আমরা একটা সুস্থ সুন্দরের বাংলাদেশ চাই, যেখানে মানুষ তার মতো করে বাঁচতে পারবে, সে যেটা করতে চায়, সে যেটা বলতে চাই। আমি এই জায়গায় আপনাকে একটু কারেক্ট করতে চাইবো, আপনি কিন্তু ভিকটিম না, আপনি কিন্তু যোদ্ধা। সো আই নো ইটস মানে হচ্ছে কথা বলতে বলতে আসলে চলেই আসে। এক্স্যাক্টলি আপনি যেমনটা বলছিলেন যে হ্যাঁ, এর আগে বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশে এত হ্যাসেল হয়েছে কিনা, এটার ব্যাপারে এত কথা হয়েছে কিনা আমি জানি না। এবং এই কাজগুলো করতে গিয়ে আসলে অ্যাকসেপ্টেন্সের পরিবর্তে বা পজিটিভ মেসেজের পরিবর্তে এটা নিয়ে কিন্তু হচ্ছে খুব নেগেটিভ মেসেজ যাচ্ছে অবশ্যই সবার কাছে। আমাদের যে জিনিসটা হয় যে আমরা মুসলমান হিসেবে আমাদের ধর্মীয় অনুভূতির যে জায়গাটা, সেই জায়গা থেকে আমরা আসলে কি ভাবি মসজিদ হচ্ছে পবিত্র স্থান, আল্লাহ তাআলার ঘর। সেই জায়গায় যদি আমরা দেখি যে রেপ হচ্ছে, বলাৎকার হচ্ছে, এই জায়গায় কি ধরেন যারা দায়িত্বশীল পর্যায়ে আছে বা যারা হচ্ছে রাস্তাঘাটে নানান ব্যাপার নিয়ে নামছে, ধরেন খেলা ব্যাপারেই হচ্ছে অনেকে রাস্তায় নামছেন, তাদের মতামত তারা জানাতেই পারেন, এই জায়গায় আপনি হচ্ছে তাদের কিছু বলতে পারবেন না, কিন্তু তারা কেন হচ্ছে এইসব ব্যাপারে রাস্তায় নামে না? এটা আপনার কি মনে হয় এটার পেছনে কি কোনো পলিটিক্যাল রিজন আছে, নাকি হচ্ছে ব্যাপারটা এরকমের যে আমি যদি এই ব্যাপারে প্রতিবাদ করি তাহলে যে লোকগুলো লেবাসধারী তারা তো আমাদের মতোই হচ্ছে পোশাক আশাকে থাকে, তাহলে আমরাও ছোট হয়ে যাব, মানে কনফ্লিক্টটা কোথায়? আপনার কি মনে হয়? ওইটা একটা হইতে পারে যে পোশাকে সিমিলারিটি, যে আমি যদি কথা বলি আমি আর তো সে সেম, এই জন্য তারা এটা গোপন করতে, কথা না বলার জন্য কিন্তু আরো বেশি ঝামেলা হচ্ছে। এখন আমরা আমাদের জায়গা থেকে যারা তরুণরা আছি, আমরা এটা অবশ্যই কথা বলতেছি যে এটা আমাদের এই যে মহামারী আকার ধারণ করতেছে, এটাকে বন্ধ করতে হবে। এর দরকার হইলে এখানে তা বলতে পারতেছি, তোমার যদি এত নিড হয় অনেক ব্যবস্থা আছে, তুমি ওইটা করো। তুমি কেন ওই বাচ্চা এভাবে জুলুম করবা বা নিপীড়ন করবা? এটা তো আমার ধর্মেও মানা আছে। এই জাতীয় কর্মকাণ্ড তো আমরা জানি যে এরকম একটা এই জাতীয় কর্মকাণ্ড করার কারণে একজন নবীর পুরো মানে ওনার যে মানে কওম ছিল, উম্মত ছিল, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এইরকম কর্মকাণ্ড করার কারণে। তো এখন সব মিলাইয়ে মানে আমাদের নৈতিকতার যে জায়গাটা আমরা ধ্বংস হয়ে গেছে। আপনি টিচারদের কথা বলছিলেন যে আসলে আমার টিচাররা আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো দেখতে পারে, আবার আমাদের মানে সব মিলে একটা মানে আমাদের সিস্টেমটা ভেঙে গেছে, মানুষ মানে বাচ্চারা এখন আরো বেশি হচ্ছে মানে আমাদের মধ্যে অ্যাগ্রেসিভনেসটা বেশি কাজ করে। একজন মিডিয়া এবং জার্নালিজমের শিক্ষার্থী হিসেবে সমাজ এবং রাজনীতি দেখার যে চোখ, সেটা তো একটু ভিন্ন হয়। অবশ্যই আপনারা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল এবং হচ্ছে আমি যদি বলি বইয়ের সব জিনিসটাই হচ্ছে আপনারা ঘাটাঘাটি করে বেস্টটা বের করে নিয়ে আসেন। তো আপনি যখন আসলে হচ্ছে এই জুলাইয়ে রাজপথে নেমেছিলেন, আপনার মাথায় আসলে কি কাজ করছিল? কোন জিনিসটা আপনার হচ্ছে ট্রিগার করেছিল? এই ব্যাপারে আমরা কথা বলবো, কিন্তু তার আগে ছোট একটা বিরতি নিতেই হচ্ছে। কোন জিনিসটা আসলে হচ্ছে আপনাকে মোটিভেট করলো, যে জায়গায় দাঁড়িয়ে আপনার মনে হলো যে না, আমি আসলে প্রতিবাদ জানাতে রাস্তায় নামবো সকলের সাথে? প্রথম নাম্বার হচ্ছে হাসিনার যে জুলুম দেখে আসি। ধরেন আমার কখনো চাকরি বাকরি নিয়ে আমার কখনো ইন্টারেস্টেড না, আমার কোটা নিয়ে কোনো আলাপও নাই, কিন্তু এটা একটা নৈতিকতার জায়গা, একটা যেটা মানে একটা দেশের চাকরি এভাবে বৈষম্য হয় না। তখন গিয়ে আমি আন্দোলনে অংশগ্রহণ করছি। যখন আমি রক্ত দেখলাম ঢাকা মেডিকেলে, তখন আমি কিছুটা রেগে গেছি। ধরেন আমি জুলাইয়ের 18 তারিখে ভাবে আমার বড় ভাইদের সাথে আমি শপথ করছিলাম যে হাসিনা থাকবে, নইলে আমি বেঁচে থাকবো। হইতে পারে না এইভাবে, মানে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গিয়ে মানে অন্য বিভৎসতা দেখছি, মানে মেঝেতে রক্তে লাল হয়ে আছে, মানে ওখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমের সামনে অনেকগুলা লাশ ফেলে রাখছে, মানে ওখানে আর ওই যে লাশঘরের জায়গা ছিল না। তারপরের যে মানে 19 তারিখটা একটা কারবালা ছিল, আমার এখনও সারাটা জীবন মনে থাকবে এই কথা। আমি সব জায়গায় বলি, 19শে জুলাই ঢাকা পল্টনে বাইতুল মুকাররমের ওই এলাকাটায় একসাথে আমি আর ওই মানুষটা মিছিলে ছিলাম। এক পর্যায়ে দেখতেছি যে আমি কিছুটা সামনে গেছি, সে পিছনে লাশ হয়ে পড়েছিল, মানে বিজিবির গুলিতে এই পাশ থেকে এপার ওপর হয়ে গেছে গা।
মানে ওই যে মানে রক্তাক্ত লাশ, বিভৎসতা, মানে আমি এখন মানুষ বুঝবে কিনা আমি জানি না। ওই যে ভয়ঙ্কর মোমেন্টটা, যে এইভাবে একের উপর এক, ধরেন আমার বাসায় মানুষ যাচ্ছে, আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আন্দোলনে ছিল প্রত্যেকের বাসায় গিয়ে আমাদেরকে খোঁজ করা হচ্ছে। আমার বাসায় 3 বার করে মানুষ পাঠাইছে ইভেন কি। তো ওই পর্যায়ে দেখলাম যে না, এভাবে আর হইতে পারে না, একটা শেষ এন্ডিং হওয়া উচিত। ওই যে মানে নিপীড়ন, জুলুম, মানুষের যে তারপর হচ্ছে মানুষ না মানে এখানে আর আমাদের আন্দোলন ওভাবে সেন্ট্রাল কোনো লিডার ছিল না। একটা পর্যায়ে কিন্তু আন্দোলনটা হয়ে গেছে, ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তখন ইন্টারনেটে ছিল না। অনেক যারা আমরা নেতা হিসেবে চিনি তারা কোথায় ছিল তারাই জানে, ভালো জানে। মানুষ তখন যখন লাশ দেখছে, রক্ত দেখছে, যে মানুষ আর নিতে পারে নাই, যে এত জুলুম, এত নিপীড়নের পরে যখন তার পাশের মানুষটা মারা যায়, তার কাছের মানুষটা ভিকটিম হয়, তখন মানুষের আর পিছনে যে দেওয়াল ঠেকতে ঠেকতে যখন দেওয়ালে আর পিঠ ঠেকে যায়, তখন ওই জায়গা থেকে মনে হইলো যে না। তো তখন গিয়ে এভাবে সংগ্রাম, এভাবে লড়াই, যে ওই জায়গা থেকে মানে এই ইয়াটা আপনারা আসলে জুলাইতে হচ্ছে প্রত্যেকটা মানুষ যে নিরাপত্তা বা যে জুলুমের বিরুদ্ধে নেমেছিল পথে, সেটা কি শেষ হলো নাকি কিছু কিছু ক্ষেত্রে আরো বেড়ে গেল? কি মনে হয় আপনার? শেষ হলো বললে আসলে মিথ্যা কথা বলা হবে। আসলে আমি আবার ওই কথাটা বলতে চাই, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে বাংলাদেশের যে স্বপ্নটা আমাদের পূর্বপুরুষরা দেখে আসছে, আমরাও এখন দেখতেছি, আমরা ওই বাংলাদেশটা নির্মাণ করতে চাই, যে একটা শান্তিপূর্ণ, মানুষে খেয়ে পড়ে শান্তিতে, কষ্টে। আমার ধরেন, আমার যদি বলেন যে আমি অত বড় স্বপ্ন দেখি না, আমার এত বড় ফ্লাইওভার থাকা লাগবে, আমার তো 50 বছর আগে ফ্লাইওভার ছিল না, কিন্তু আমার শান্তিটা থাকা লাগবে, আমার দেশের নাগরিকরা নিরাপদ থাকতে হবে। তাকে যেন কোথায় জানি দেখলাম মা মেয়ে 3 জনকে বিভৎসভাবে মেরে ফেলেছে, আমি যেন আমার বাসায় শান্তিভাবে ঘুমাইতে পারি, আমি যেন 3 বেলা খাইতে পারি, আমার যেন ন্যূনতম আমার যে চিকিৎসার অধিকারটা সেটা নিশ্চিত হয়, আমার যে পড়াশোনার অধিকারটা সেটা নিশ্চিত হয়। মানে আমার তো বাংলাদেশের মানুষ এমপি কয়জন হয়? সর্বসাকুল্যে 350 জন, 300 জন নির্বাচিত, আর 50 জন হচ্ছে মহিলা এমপি হয়। তাহলে বাংলাদেশে এমপি হয়, ওর এমপি হওয়ার দৌড়ে ধরেন আরো 1000 মানুষ থাকলো, তো বাকি যারা আছে তারা তো এমপি হতে চায় না, বা তারা মন্ত্রী হওয়ারও দৌড়ে নেয়। কিন্তু তার যে নাগরিক অধিকারটা, মানুষের যে বেসিক নিডটা, সেটা যেন রাষ্ট্রের, যেন আমরা আমাদের নাগরিকদের জন্য হয়, সেটা মানে আমি যে কথাগুলো বলছিলাম যে সাম্য, মানে আমরা যে সাম্য বা যে আশা প্রতিবারই দেখি, আমাদের কোনো না কোনোভাবে আমাদের প্রত্যেকটা আন্দোলনই বেহাত হয়ে যায়। সেই ব্যাপারে না হয় অন্যদিন আপনার সাথে আমি কথা বলবো, কিন্তু আমি একটা জিনিস খুব সংক্ষেপে তো আসলে বলতে পারবেন না। আপনি ঠিক যখন হচ্ছে জানলেন যে আপনার ডান চোখের হচ্ছে দৃষ্টিটা হারিয়ে গেল, কিভাবে ডিল করলেন মানসিকভাবে? কি স্ট্রেংথটা পেলেন আপনি, যে জায়গায় দাঁড়িয়ে হচ্ছে মনে হলো যে না, আই ক্যান উইন দিস থিং? আমি যখন গুলি লাগার পর আমি অচেতন হয়ে যাই। রাত তখন ঠিক 9টা, 9:30 আমি আবিষ্কার করি হচ্ছে আমি চিটাগং মেডিকেলে আছি, আমার আশপাশে কিছু চেনা কণ্ঠ শোনা যাচ্ছে। আমি তখন চোখ খুলতে পারতেছি না, আমি চিল্লাচ্ছি যে আমার আলো পড়লে আমি একটা চাদর জাতীয় কিছু একটা মুখে ঢেকে রাখছি। পরবর্তীতে আমি একটা কালো চশমা পরতেছি, চোখে টোটালি চোখ খুলতে পারতেছি না, কিছু দেখতেছি না। তখনও ফিল করতে পারতেছি না যে আমি আসলে একটা চোখ ব্লাইন্ড হয়ে যাচ্ছে আমার। তারপর আমার 24 ঘন্টা কোনো ধরনের চিকিৎসা হয় নাই, আমার চিটং মেডিকেলে ওই জাতীয় চিকিৎসাই নেই আমার যে ধরনের ইনজুর। আমি যে ডক্টরের হাতে প্রথম অপারেশন করে, উনি এভাবে বলছেন আমি তো এই কাজ কখনো করি না, মানে ওই অপারেশনটাই করে না, মানে এ ধরনের ইনজুরি, মানে পিলার ইনজুরি উনি কখনো করেন, কিন্তু উনি একজন সিনিয়র সার্জন, উনি একজন সিনিয়র ওই বিশেষজ্ঞ। তারপর বলল আচ্ছা দেখি আল্লাহ কী করে। পরবর্তীতে উনি অপারেশন করলেন, তখনও আমি দেখতেছি না, আমার দোনো চোখ তখনও আমার, পরে হাঁটতেছি চলতেছি, তখনও আমি ওইভাবে বুঝে উঠতে পারতেছি না আসলে কী হচ্ছে। ঢাকায় আসার পরে যখন চিটংয়ে আমার চিকিৎসার পরামর্শ হলে ঢাকায় চলে যাব, ঢাকায় আসার পর আমি যখন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হই, তখন গিয়ে আমি আস্তে আস্তে বুঝতে শুরু করলাম যে আমি দেখতেছি না, আমি একটা কালো চশমা পরে আছি। এক পর্যায়ে গিয়ে আমার আরও একটা অপারেশন হলো। আমাকে বলছিল যে, আমি যখন ডাক্তারে বলতেছি আমি কেন দেখতেছি না, আমি দেখতেছি না কেন, আমার তো সব ঠিক আছে, তখন বললো যে অপারেশনটা হোক, অপারেশন হইলে তুমি দেখতে পারবা। পরে একটা অপারেশন হইলো, অপারেশন হওয়ার পরে ওনারা ব্যান্ডেজ খুললো, ব্যান্ডেজ খোলার পরে আমি দেখতেছি না। এক পর্যায়ে আমি অপারেশন হওয়ার ওই দিনে মেবি আমি শুয়ে আছি বা এই জাতীয় কিছু একটা, তারপরেই হচ্ছে আমি তখন বললাম দেখতেছি যে আমি দেখতেছি না। আমি তখন অপারেশন হয়ে গেল, এতদিন তো আমাকে একটা বুঝতে হয়েছে যে অপারেশন হইলে আমি দেখব। তখন আমি কান্না করছিলাম আসলে, যে আমার তখন এইভাবে ভাবছিলাম যে আমার বয়সটা তখন আমি মাত্র ইউনিভার্সিটি বা এই জাতীয় একটাতে পড়াশোনা করতেছি, বয়সটা আর কতটুকু হইলো, আমি এখন চোখে দেখতেছি না, বেশ আধা ঘন্টার চেয়েও বেশি। তখন আমার একজন মানুষের নাম একটু নিতে চাই, তিনি হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের একজন ডক্টর, ওনার নাম নীলা ম্যাম। উনি প্রচণ্ড রকমের আমাকে মানসিকভাবে সাপোর্ট দিছেন।
উনি হয়তো আল্লাহ তাআলা ওনার জন্য স্পেশাল আমার জন্য পাঠিয়েছে। উনি না একটা থাকলে সত্যি আমি কথা বলতে কি এমদাদ, আপনারা যারা আসলে হচ্ছে যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে হচ্ছে এই লড়াইটা করেছেন, সেইটা যেন হচ্ছে সত্যি স্থাপিত হয় বাংলাদেশে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আমি আবারও হয়তো কোনো শোয়ে আপনার সাথে দেখা হবে, আপনার সাথে কথা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমদাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আজকে আমাদের গেস্ট ছিলেন জুলাই যোদ্ধা এমদাদ। আমাদের সামনে জুলাই মাস আসছে, আমরা চেষ্টা করব এরকমের হচ্ছে মানুষদের নিয়ে এসে যারা আসলে পরিবর্তনে বিশ্বাস করত। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আগামী শনিবার রাত ৮টায় আবারও দেখা হচ্ছে দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে।